আমাদের যারা প্রফেসর এরকম আলাদা করে যারা মানে ধরো আমাদের প্রশিক্ষক বা শিক্ষক পড়াশোনার ক্ষেত্রেও এত যত্ন করে এত সুন্দর করে কেউ বুঝিয়ে দেয়নি, বুঝে নিতে হয়েছে, চলার পথে পথে বুঝে নিতে হয়েছে। আমার এই যে কর্মশালাগুলো যখন আমি যাই বা কিছু বলি বা কিছু শেখাই, তখন আমার একটা জিনিস মনে হয়, এই যে বুঝে নিয়েছিলাম, এই যে লড়াইটা করেছিলাম, এই যে একটা ইচ্ছে থেকে মানে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম যে এটা কি, এর কিন্তু কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এইভাবে বুঝেছিলাম বলেই, যেটুকু বুঝেছিলাম, যত কমই বুঝেছিলাম, আজকে তোমাদের সঙ্গে সেগুলো ভাগ করে নিতে পারি। তো সেই বোঝার কিন্তু একটা আলাদা অর্থ আছে। আর এই বোঝাটা যারা সুযোগ পাচ্ছ বা বুঝছো, সত্যি কথা, এবং আমিও বুঝি অনেক, আমি তো কিছুই জানি না, অনেক কিছু শিখতে পারি, আজকে একটু দেরি করে ফেললাম, এর অর্ধেক কেউ আমি জানি না, মানে তখন আমার মনে হয় যে আমি হয়তো একজন প্রশিক্ষক হিসেবে প্রিভিলেজ, বা তোমরা হয়তো এই কর্মশালায় অংশ নিয়েছো বলে প্রিভিলেজ, তোমরা এগুলো জানতে পারছো, আর একজন পড়ে জেনে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর আমরা কষ্ট করে খুঁজে, আর তখন তো এসবও ছিল না, না গুগল ইউটিউব এত কিছু ছিলই না, তো এগুলো খুঁজে খুঁজে নিজেদের উৎসাহ থেকে আগ্রহ থেকে জানতে হয়েছে। আচ্ছা, এই যে দুদিনের কর্মশালা, আমি সিম্পল কয়েকটা প্রশ্ন করব, আমি একটু বুঝে নেব যে তোমরা কতটা এটার সঙ্গে ইনভলভ হয়েছো। ছোট ছোট দু একটা প্রশ্ন করব, আমি জানি তোমরা সেগুলো খুব ভালো উত্তর দেবে। আমাদের এই আবৃত্তি কর্মশালার ট্যাগলাইন কোথায়? এটা নেই এখন, আমি দেখতে পাচ্ছি না। আবৃত্তি মননীয় উচ্চারণে, তাই তো ট্যাগলাইন? তাই। আচ্ছা, আবৃত্তি এই শব্দটার আগে আসে যে শব্দটা, সেটা কবিতা। আমরা কবিতা আবৃত্তি করি বা আমরা গদ্য আবৃত্তি করি, তাই তো? খুব ছোট্ট করে আমাকে কেউ বলবে, খুব সহজ করে, কবিতা কি? খুব সহজ করে, আমি কোনো বইয়ের কোনো ব্যাখ্যা চাইছি না, খুব সহজ করে ছোট্ট করে বলো, তোমরা এখানে যারা এসেছো কবিতাকে ভালোবেসে এসেছো, কবিতাকে ভালো না বাসলে আবৃত্তিকে ভালোবাসা যাবে না, তাই তো? আগে তো কবিতা, তারপরে তো আবৃত্তি। তো কবিতা কি? খুব ছোট্ট করে, খুব বড় আমি কারোর কাছে শুনতে চাই না, এবং তাদের কাছে শুনতে চাই যারা খুব বেশি বলে না। তোমাদের কিন্তু বলতে হবে, আবৃত্তি কর্মশালায় এসেছো প্রত্যেককে কিন্তু বলার অভ্যেস করতে হবে, চুপ করে থাকলে হবে না। তোমার নামও বলবে, হ্যাঁ, যখন বলবে বলো। আমার নাম মৌসুমী। কবিতা কবির কোনো একটি বিষয়কে, তা কবির যেটা ভাব বা বোধ, সেটাতে তার ছন্দ এবং ছন্দ দিয়ে, জেনারেলি ছন্দ দিয়ে সেটাকে প্রকাশ করা। আর কে বলবে কবিতা? কবিতা কি? একটু তাড়াতাড়ি চল, আবার তো ঘড়ি বলবে সময় শেষ। ছন্দবদ্ধ শব্দগুচ্ছ যা কবির মনের ভাব তা প্রকাশ করার মাধ্যম কবিতা। খুব সহজ করে নিজের মতো করে কেউ বলতে পারবে? ওই একটু আগে যেটা বলছিলাম, যেন কবিতা তোমার খুব বন্ধু, আরেকজন মানুষ। এক লাইনে আমি বলছি দিদি ভাই, গদ্য হচ্ছে ওয়াকিং আর কবিতা হচ্ছে ডান্সিং। আচ্ছা, আর কেউ? যা মনকে গভীরভাবে ছুঁয়ে যায় সেটাই হচ্ছে কবিতা। হ্যাঁ, সেটা ছুঁয়ে যায়, ঠিক। আর কবিতা কি? আমি মনে হয় আমার যে মনে হয় না, মনে হয় ওরকম কনফিউজ হয়ে যেতে না। কবিতা কি? তোমাকে প্রথমে হ্যাঁ, আমি বলছি যে কিছু অল্প শব্দের মধ্যে কবিতার নিজের মনের ভাব বা কোনো বিষয়বস্তুকে তুলে ধরার মধ্যে আমার মনে হয় এটা কবিতা। সেটা গদ্য ধরনের কবিতা হতে পারে বা ছন্দ দিয়ে লেখাও কবিতা হতে পারে। কবিতা সম্পর্কে কোনো বিখ্যাত মানুষের কোনো কোটেশনস
কেউ উল্লেখ করতে পারবে? শুভায়ন, হ্যাঁ, কার কাছে গেলি বল। ম্যাম, আমি শর্মিষ্ঠা বলছিলাম। কবিতা নিয়ে কোনো কোটেশন তো মনে পড়ছে না? কবিতা নিয়ে অনেক বড় বড় কবিরা অনেক কিছু লিখেছেন, একটা দুটো খুব যেগুলো সবচেয়ে পপুলার ইংরেজি কবি। শুধু কবিতার জন্যই জন্ম সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনটি মনে পড়ছে না, এবং কবিতা কালকে কিন্তু আলোচনার মধ্যে এটা এসেছিল। খুব নিজের মতো সহজ করে বলো না। আমার কাছে কবিতা মানে গভীর জীবনবোধ এবং অনুভব, যেটা আমার মনে হয়। গভীর জীবনবোধ, অনুভব। এখানে একজন বলেছো কবিতা ছুঁয়ে থাকা, ওখানে একজন বলেছো ছন্দবদ্ধ প্রকাশ। আমার মনে হয় যে সুনীল গঙ্গোপাধ্যায় যেটা বলেছিলেন যে কবিতার জন্য অবরক্ত তাচ্ছিল্য করতে পারি। কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য করতে পারে। আর কবিতা কি? এটা আমি হচ্ছে কবিতার মানে কি? যে জন্য দুদিনের কর্মশালা যাকে নিয়ে, আমি বলতেই তো বলছি। কবিতা হচ্ছে যে কোনো একটা প্রেক্ষাপট নিয়ে কবি যেটা ভাবছেন সেটাকে খুব প্রাঞ্জলভাবে ফুটিয়ে তোলেন যে লেখনীর মাধ্যমে, সেটাই কবিতা। আচ্ছা, তা তোমরা এতজন ছোট ছোট করে ছুঁয়ে ছুঁয়ে গেলে, ওয়ার্ডসওয়ার্থের কথাটা মনে আছে? ওয়ার্ডসওয়ার্থ কি বলেছিলেন? কবিতা কি খুব সহজ করে বলেছিলেন। একজন কেউ ছোট্ট করে সেটা বলো, কি বলেছিলেন? বলো। Spontaneous expression of powerful feelings. Spontaneous overflow of powerful feelings. আবৃত্তিকে বুঝতে গেলে প্রথমে এই কথাটা বুঝতে হবে। স্পন্টেনিয়াস মানে কি? বাংলা কি? স্বতঃস্ফূর্ত। ওভারফ্লো উপচে পড়া, স্বতঃস্ফূর্ত ভাবে উপচে পড়া। মাথায় রাখবে শব্দগুলোর মানে, আরোপিত নয়। ওই যে কালকে নাটকীয়তার প্রশ্ন আসছিল না, আরোপিত নয়। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ, বলো পাওয়ারফুল মানে, তারপরে পাওয়ারফুল ফিলিংস। আচ্ছা, তাহলে এবার বাংলা করো। পাওয়ারফুল ফিলিংস, শক্তিশালী মানে সেই পাওয়ার না, মানে যে আবেগটা খুব নিবিড়, খুব গভীর, তাই তো? সেই পাওয়ারফুল ফিলিংস এর কথা বলছি, যেটা খুব গভীর। তার হচ্ছে স্বতঃস্ফূর্ত, ওভারফ্লো মানে বহিঃপ্রকাশ, উপচে পড়া মানে ওভাবে আমরা কি বলবো? বহিঃপ্রকাশ। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখো। এই যে এত দুদিনের কর্মশালা, মূল থিম কি? আবৃত্তি বর্ণনে উচ্চারণের তার আগের থিম কি? স্পন্টেনিয়াস। এটা একদম অনেক আগে বলে গেছেন ওয়ার্ডসওয়ার্থ। স্পন্টেনিয়াস মাথায় রাখো, স্বতঃস্ফূর্ত। ওভারফ্লো, তাই তো? তোমার বহিঃপ্রকাশ। অফ পাওয়ারফুল মানে যেটা খুব শক্তিশালী, কথাটা হবে না এখানে, খুব নিবিড়, খুব গভীর ফিলিংস, তোমার অনুভব। এই অনুভবটা কোথা থেকে আসে বলো তো? ছোট্ট কথায় কোথা থেকে আসে? ইমোশনস। হ্যাঁ, এই যে অনুভবটা তোমার কোথা থেকে আসবে? আবেগ থেকে। তাহলে ওয়ার্ডসওয়ার্থের যে মূল কোটেশনস, সেটা একবার আমি বলছি, ওটা তোমরা লেখো। এইটা মাথায় রাখবে যখন আবৃত্তি করবে। The spontaneous overflow of powerful feelings. এই চার বছর পুরোটা না লিখলেও টার্মগুলো লেখো। It takes its origin from emotion recollected in tranquility. Tranquility মানে কি? প্রশান্তি। Recollected হ্যাঁ,
তার মানে কি বলতো, এই জায়গাটা কি বলতে চাইছেন? ওয়ার্ডসওয়ার্থ বলতে পারবে যে কবিতাটা কিভাবে জন্ম হচ্ছে? কে বলতে পারবে? একজন খুব সুন্দর করে কে বলতে পারবে এই কথাটা? পুরো কথাটা আমি বলে দিলাম, সুন্দর করে বলো। উঠে পড়ো, উঠতে হবে তো। আবৃত্তি, বাচিক শিল্প, বসে থাকলে হবে না, বলো। বসে থাকলেও হবে না, শুনলেও হবে না, জ্ঞান অর্জন করলেও হবে না। ইউ হ্যাভ টু স্পিক, তোমায় বলতে হবে। বলো সুভান, বলে দে, বাংলাটা সুন্দর করে বলে দে। দাঁড়িয়ে ওদের দিকে মুখ করে বল। Spontaneous overflow, powerful feeling, with collective emotion, reconnected, In tranquility. হ্যাঁ, এটার অনুবাদটা বলছো তুমি? বাংলাটা করে ওদের কাছে সহজ ভাবে বল, যাতে ওরা যে হৃদয়ের যে আবেগ আছে, সেই হৃদয়ের আবেগ অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, সেটাকে কবিতা হিসেবে আমরা অভিহিত করতে পারি। এবং কখন মানে সে কবির মনে সেই আবেগটা আসছে, কিন্তু খুব প্রশান্তি, একটা প্রশান্তি থেকে সেই আবেগের উচ্চারণ ঘটছে। কবি মনের প্রশান্তি থেকে সেই আবেগ উচ্চারিত হচ্ছে হৃদয়ের, তাই তো? হৃদয়জাত প্রশান্তি থেকে উচ্চারিত যে স্বতঃস্ফূর্ত আবেগ, তাকেই আমরা কবিতা হিসেবে অভিহিত করতে পারি। ঠিক আছে। এবার তার মানে এই নয় যে বিদ্রোহের কবিতা নয়, তার মানে তাই নয়। হ্যাঁ, কিন্তু কবিতার জন্ম মুহূর্ত বা জন্ম লগ্নটা এইভাবেই আমরা চিহ্নিত করতে পারি। তাহলে আমি যখন আবৃত্তি করব, আমাকে এই সংজ্ঞাটা একটু মাথায় রাখতে হবে। ঠিক এই সংজ্ঞার মধ্যে কয়েকটা শব্দকে মাথায় রাখতে হবে, যে শব্দগুলো আমি তোমাদের বললাম। যে তার মধ্যে একটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, সেটা যেমন কবি স্বতঃস্ফূর্ত ভাবে সে তার আবেগটা বহিঃপ্রকাশ করছেন তোমাদের বলার মধ্যে। এই যে উচ্চারণ শেখাচ্ছেন, এই যে ছন্দ শেখাচ্ছেন, তাই তো, এই যে বোধের কথা বলছে, এগুলো কেন বারবার করে বলা হচ্ছে? যে এগুলো যদি, এই সব বিষয়গুলো যদি তোমাদের আয়ত্তে থাকে, তোমাদের মধ্যে সেই বহিঃপ্রকাশটা খুব অনায়াস, খুব স্বতঃস্ফূর্ত হবে। তার মধ্যে কোনো জড়তা থাকবে না, কোনো আড়ষ্টতা থাকবে না, এবং সেটা একেবারে হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হবে। ঠিক আছে, এই শব্দগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এইবার একটা ছোট্ট প্রশ্ন করব, কিচ্ছু না, এটা কিন্তু কর্মশালা, এটা ক্লাস নয়। আর আমি সত্যি কথাই খুব কম জানি, যেটুকু জানি সেটুকু বোঝানোর চেষ্টা করছি। আজকে ধরো ঠাকুরের ছবি, তুরিয়ানন্দ হল, রামকৃষ্ণ মিশন, গোলপার্ক, এটা আমাদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যের এবং অত্যন্ত পবিত্র জায়গা। ঠিক আছে, ঠিক এই হলটাকে এই ঠাকুরের ছবির সামনে, হ্যাঁ, এই যে ধরো একটা শান্ত পরিবেশে, মানে ধরো কাল যখন আমি মঞ্চে উঠছি, আমার মনের মধ্যে কয়েকটা গানের কথা, কয়েকটা কবিতার কথা নিজে থেকে আসছে। মানে আমার, এটা আমি কবি নই, কিন্তু কবির কবিতাটা এমন ভাবে বা গানের লাইন এমন ভাবে মনের মধ্যে ঢুকেছে, ওই ইমোশনের জায়গা থেকে, হ্যাঁ, যেন সেই একটা মনে হচ্ছে একটা বহিঃপ্রকাশ তো সবসময় করা যায় না, তো মনের মধ্যেই সেই ভেতরে মনে মনে সেই কবিতার লাইনগুলো বলছি বা সেই গানের লাইনগুলো আওড়াচ্ছি। হ্যাঁ, সেটা কিন্তু লিঙ্ক এই ঠাকুরের ছবি, পাশে মহারাজ, তোমরা, এইরকম মনের মধ্যে নিজে থেকে আসছে। হ্যাঁ, তাহলে স্পন্টেনিয়াস একটা ওভারফ্লো হচ্ছে অফ পাওয়ারফুল ফিলিংস হচ্ছে। তো আমি তো কবি নই, আবৃত্তিকারেরও হবে সেটা। তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি বলে? তোমাদের যদি আমি দুটো লাইন বলো কবিতার, গানের, ঠিক এই জায়গাটা ভেবে বলো। হ্যাঁ বলো। আচ্ছা, আমার মাথা নত করে বলো। আর এক এক করে, ধায় যেন মোর সকল ভালোবাসা, সত্য মঙ্গল প্রেমময় তুমি। আর ক্লান্তি কেন এলো হঠাৎ করে? ওই আসন তলে মাটির পরে। না, ওই আসন তলে মাটির পরে বললে হবে না, কিন্তু
আমি একটা কথা বলি, আমার কথা শোনো, সবাই মিলে বললে কারোটা শুনতে পারবে না। যে বলবে 6টা লাইন বলতে পারবে? 6টা ওইভাবে বললে হবে না, আমি বলছি তো, হাত তোলো আগে। যে বলবে সে সেইটা ভেবে বলবে যে তুমি এই ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে তুমি বলছো, তুমি শুধু বলছো না, তুমি প্রার্থনা করছো। তো এবং তুমি কিভাবে বলছো? পাওয়ারফুল, কি বলেছিলাম, ফিলিংস থেকে, যেটা তোমার স্পন্টেনিয়াস ওভারফ্লো হচ্ছে, সেই ইমোশনের জায়গাটা থেকে তুমি বলছো। কি বলো, 4-5টা লাইন, 6টা লাইন, ঠিক সেইভাবে বলতে হবে, ওভাবে না। আনন্দ লোকে মঙ্গল আলোকে, ধায় যেন মোর সকল ভালোবাসা, এইভাবে শুনবো না। এটা আবৃত্তি কর্মশালা, ঠিক যেভাবে এই যে শিখিয়েছে এতক্ষণ ধরে, ঠিক যেভাবে উচ্চারণ করতে হবে সেইভাবে বলো ওখানে দাঁড়িয়ে। যেখান থেকে আমি খুব আনন্দিত, ওইভাবে কিচ্ছু শুনতে চাই না, শুধু কবিতার লাইন বা গানের লাইন। আমি একটা গানের লাইন বলছি, কবিতা করা যায়। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, হৃদয় দেহ পাতি, হেথাকার দিবারাতি, করুক নবজীবন টান। আর কে বলবে দেখি? এখানে এসো, চলে এসো। যারা বলতে চাইছো এই জায়গাটা সামনে চলে এসো, সুবাইনের কাছে মাইক আছে, বেরিয়ে এসো, চটচট করে কর, সময় চলে যাবে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেকে করিতে দাও কি, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে করি অপমান। আচ্ছা, পরের জন। আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসে সবাই, টানলে সবাই টান, বোঝা যত বোঝাই করি, করবরে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যায় যদি যাক প্রাণ। আনন্দের এই সাগর হতে এসেছে আজ বান। পরের জন। আমি একটা আমার মাথা নত করে একটা অংশ গানের আকারে বলতে পারি? গান করবি? হ্যাঁ। না, যাবে না, তাহলে কবিতা হিসেবেই বলছি। আমাদের না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করবে পূর্ণ আমারও জীবন মাঝে। তারপর সুজন। যাচি হে তোমার পরম শান্তি, পরাণে তোমার যাচি হে তোমার পরম কান্তি, চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। হ্যাঁ, কিন্তু সেই পাওয়ারফুল ইমোশন থেকে হচ্ছে না, একটু ওপর ওপর হয়ে যাচ্ছে কি, তাই তো? তাই তো হচ্ছে। আমি কি বললাম, ওইভাবে বলো। আমি অকৃতি অধম বলেও তো মরে কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া এতেও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো মরে কম করে কিছু দাওনি। ঠিক আছে, পরের জন। আর কেউ বলবে? বলো। জীবন দেবতা, যারা একেবারেই বলনি তারা এসো না একটু, মানে যারা। আচ্ছা, জীবন দেবতা নয়, হ্যাঁ, উচ্চারণটা কি হবে? জীবন দেবতা। তাহলে কেন হলো? হ্যাঁ, এত উচ্চারণ শেখার পর কেন হবে? জীবন দেবতা, জীবন দেবতা। জীবন দেবতা। হ্যাঁ, বলো, কে বলবে? না, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। দেখি পরের জন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমারে জাগায় না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কাউকে? এবারে আবার অন্য, তোর কাছে মাইক্রোফোনটা রাখ। হ্যাঁ, তুমি বলবে? বেরিয়েছিলে? আচ্ছা বলো। উনি বলে শেষ করছি। হ্যাঁ, বলো। আজি প্রভাতে রবির পর, কেমনে পশিল রানীর পর। না না, এটা ঠিক যাবে না। না, আর না। আবার আমি অন্য বিষয় না গেলে এটা নিয়ে সবার সাথে যদি কথা বলি। আচ্ছা, এই যে ধরো আমি যেটা ধরতে চাইছি, আমি তারপর বলবো যে আমি কোনটা আমার মনে পড়ছিল। এই যে সুরটা আমি ধরতে চাইছি, বা রসটা, হ্যাঁ, এক একটা তো রস থাকে, ভক্তি রস, মধুর রস,
হ্যাঁ, বীর রস থাকে না, নাটকের ক্ষেত্রে থাকে, নৃত্যের ক্ষেত্রে থাকে, বিভিন্ন মুদ্রাতে থাকে, হ্যাঁ, তেমনি কবিতার মধ্যেও থাকে। তো এই যে আমি তোমাদের বলছি, তোমাদের কি মনে হচ্ছে আমি কোন রসটাকে ছুঁতে চাইছি? ভক্তি রস। আচ্ছা, এবারে আমি যেটা যে জায়গাটায় আবার ফিরবো, যে spontaneous overflow of powerful feelings, এই সূত্র ধরেই তোমাদের ঠিক এইখানে এসে যেটা আমার কালকে মনে হলো বা আজকে ঢুকেই যেটা মনে হলো, হয় না মন্দিরে ঢুকলে একটা, সেই রকম স্থানে ঢুকলে একটা অন্যরকম ফিলিংস হয়, সেই রকম একটা অনুভবের আবেগের বহিঃপ্রকাশ, এবং যেটা আমার মনে হয় ভক্তি রসের কোনো কবিতা বা গানের লাইন দিয়ে আমরা সেই জায়গাটাকে এক্সপ্লেইন করতে পারি। যিনি আবৃত্তিকার, যিনি কবি, তিনি লিখছেন, কিন্তু যিনি আবৃত্তিকার বা যে নিয়ত আবৃত্তিকার অনেক পরের কথা, যে নিয়ত আবৃত্তি চর্চা করছে, আবৃত্তি শিক্ষার্থী, আমরা সবাই আবৃত্তি শিক্ষার্থী, আমরা সবাই প্রতি মুহূর্তে সবকিছু শিখে চলি। এই তো ওই দিদি বলছিলেন যে আজ আমার 75 বছর বয়স, এমন কোনো বছর যায়নি যে বছরটিতে আমি নতুন কিছু শিখিনি। এত ভালো লাগলো কথাটা শুনে। উনি 75টা বছর পেরিয়ে এসেছেন, অথচ উনি বলছেন প্রতি বছর আমি নতুন কিছু শেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে ওনার মধ্যে যে ইচ্ছেটা, হ্যাঁ, এই ইচ্ছেটা কিন্তু অনেক দূর এগিয়ে দেয়, তাই না? এই ইচ্ছেটাকে থাকতে হবে। এখন পারছি কি পারছি না পরের কথা, ইচ্ছেটাকে থাকতে হবে। তো যে কথা আমি বলছিলাম যে কবিতা কি, তার ডেফিনেশন ধরে যদি আমি একজন আবৃত্তি শিক্ষার্থী বা আবৃত্তিকারের কাছে পৌঁছই, এটা হচ্ছে মূল পয়েন্ট, ফোকাস। আমি সবসময় আমার ছেলেমেয়েরা যারা আমার কাছে আসে বলি যে যদি আবৃত্তি চর্চা করে একটা জায়গায় ফোকাস করতে হবে, ওইটাই কিন্তু আসল। এইবার তুমি নিজেকে কতভাবে সমৃদ্ধ করতে পারছো, তুমি যদি খুব ভালো তোমার উচ্চারণ জ্ঞান, বা খুব ভালো তোমার ছন্দ জ্ঞান, বা খুব ভালো তোমার একাডেমিক ক্যারিয়ার, তার একটা রিফ্লেকশন পড়বে ওই ফোকাস পয়েন্টে। মূল কিন্তু তোমার জিনিসটা দাঁড়িয়ে আছে, প্রতিমার কাঠামোটা কিসের ওপর? আবৃত্তি শিল্প, আবৃত্তিকে যদি তুমি, যদি না আবৃত্তি শিল্পের যদি প্রতিমা নির্মাণ করো, তাই তো প্রতিমার তো মূল হচ্ছে কাঠামোটা। কুমোরটুলিতে আগে তারা কাঠামো তৈরি করছেন, স্ট্রাকচারটা। তো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটার উপর দাঁড়িয়ে আছে। সেই ফিলিংসটা ওই ট্র্যাঙ্কুইলিটি, যেটা প্রশান্তি থেকে হতে পারে, সেটা একটা কোনো উদ্দীপনা থেকে হতে পারে, কোনো প্রতিবাদ থেকে হতে পারে, কোনো সামাজিক অনাচার থেকে হতে পারে, অন্যায় থেকে হতে পারে, হ্যাঁ, আবার কোনো প্রশান্তি থেকে, কোনো প্রেম থেকে, কোনো বিরহ থেকে, কোনো দুঃখবোধ থেকে, যে কিছু থেকে হতে পারে। কিন্তু মূল ব্যাপারটা কি হচ্ছে, ওই স্ট্রাকচারটা হচ্ছে তাই। ওকে, এরপরে এই যে রং দিচ্ছে, মাটি দিচ্ছে, নানা রকম সেজ দিচ্ছে, প্রতিমাকে জীবন্ত করছে, এত এত প্রতিমা। কোন প্রতিমার সামনে দাঁড়ালে তোমার মনে হচ্ছে এই তো দেবী প্রতিমা, এই তো মা, এরই তো আমি আরাধনা করি। আবার কারোর মনে হচ্ছে আমি তো আমার মাকে হারিয়েছি, মায়ের মুখের মধ্যে তো আমি আমার মায়ের মুখ দেখছি, হয় না? আমার তো হয়েছে, তোমাদের অনেকেরই হতে পারে, এই তো আমার সেই মা। অনেকের মনে হচ্ছে এই তো আমার দেশমাতৃকা, হ্যাঁ, সেটা তুমি তোমার মনের ইমোশন দিয়ে তুমি দেখছো, তাই না? তোমার ওই পাওয়ারফুল ফিলিংসটা দিয়ে তুমি দেখছো, কিন্তু স্ট্রাকচারটা তাই। এইবারে তুমি কতটা মাটি দেবে, কতটা রং দেবে, কতটা চোখ আঁকবে, মুকুটটা কি রকম হবে, কতগুলো স্টোন বসবে, ওইগুলো হচ্ছে তোমার ছন্দের কি জ্ঞান, তোমার উচ্চারণ সম্পর্কে কি জ্ঞান, তাই না? তোমার অন্যান্য এই আবৃত্তি বা সাহিত্য সম্পর্কিত কি জ্ঞান তুমি অর্জন করেছো, এই সব জ্ঞানগুলোর রিফ্লেকশন এই প্রতিমাকে আরো পরিমার্জিত, আরো সুন্দর করবে। কিন্তু যদি তোমার বেসিক স্ট্রাকচারটাই ভঙ্গুর হয়, তোমার কাঠামোটাই পোক্ত নয়, তোমার সত্যি সত্যি কোনো পাওয়ারফুল ফিলিংসই নেই, আরো 10 জন আবৃত্তি করে বলে তুমি আবৃত্তি শিখতে এসছো,
আরো 10 জন সেজে গুজে একটুখানি ফেসবুকে বলে ওই ট্রাইপডে করে কবিতা এ করে পাঠাবে বলে তুমি শিখতে এসেছো, আরো 10 জন বন্ধু বললো তুমি এসেছো, বা তুমি হাত খরচ উঠে আসে রেকর্ডিং এই করে, এই জন্য তুমি একটুখানি স্কিল গুলো জানতে এসেছো, সেটা আলাদা। তাহলে কি হবে, আসতেই পারো, অনেকে অনেক ভাবে আসে, এমন নয় যে আসে না। তাহলে কি জানো তো, মানে আমি বলছি আবৃত্তি শিল্পী আবৃত্তি শিক্ষার্থী হয়ে গেলে ওই বেসিক স্ট্রাকচারটা কিন্তু একটু নড়বড়ে হয়ে আছে। প্রথমে ওই জায়গাটা রিপেয়ার করতে হবে। ওই জায়গাটা যদি ঠিক হয়, আর ওই জায়গাটা যদি ঠিক হয়, তুমি হয়তো আজ প্রচন্ড প্যাশনেট কবিতার প্রতি, প্রচন্ড ভালোবাসো, পারোনি কোনো কাজে, কোনো কারণে তোমাকে অন্য প্রফেশন নিতে হয়েছে, সংসারকে দাঁড় করাতে হয়েছে, ফ্যামিলির কথা ভাবতে হয়েছে, তুমি 15 বছর বাদে একটু সময় পাচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি এবার একটু কবিতার কাছে ফিরবে, তুমি তোমার সেই দিনগুলোকে ফিরে পাবে, তোমার ইমোশনাল দিনগুলো, হ্যাঁ, তোমার হারানো দিনগুলো যেগুলো তুমি চেয়েছিলে কিন্তু সময়ের দাবি মেটাতে তুমি পারোনি, তুমি কিন্তু পারবে, কেননা তুমি প্যাশনেট, তোমার ওই স্ট্রাকচারটা ঠিক আছে, ওই প্যাশনটা, ইমোশনটা। তাই মূল ব্যাপার যেটা আমার ছাত্রছাত্রী যারা বেশিরভাগ এবং বাইরের যারা আছো তাদের প্রথম কথা বলবো, আজকে যে আলোচনা বা দুদিন ধরে যে আলোচনা হয়েছে, তোমরা অনেক সমৃদ্ধ হয়েছো, নিশ্চয়ই নোটও নিয়েছো, আমাদের এখানে রেকর্ডিংও হয়েছে, তোমরা হয়তো পরে সেগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে পাবে। কিন্তু নিজেদের তৈরি করতে গেলে ওই বেসিক স্ট্রাকচারের জায়গাটাকে মজবুত করতে হবে, মজবুত করতে হবে। তোমার মনটাকে, এটা আমি অনেককে অনেকভাবে অন্যভাবেও বলেছি, সংবেদনশীল করতে হবে, তোমাকে ফিল করতে হবে ওর দুঃখটা কি তোমায় কাঁদাচ্ছে। কারণ দুঃখটা যদি তোমায় কাঁদায়, সে সুর তোমার কণ্ঠে আপনি আসবে, কোনো রকম অভিনয়ের দরকার নেই। যে কে একজন ফেশিয়াল এক্সপ্রেশনের কথা বলছিলে বোধহয় কালকে, আসবে। একটা কবিতা আবৃত্তি করতে গেলে তো ফেশিয়াল এক্সপ্রেশন মাস্ট। তুমি একটা প্রেমের কবিতা বলছো, তোমার মুখে বিদ্রোহের রেখা থাকবে নাকি? বা তুমি যখন একটা বিদ্রোহের কবিতা পড়ছো, তোমার মধ্যে কি মানে একটা প্রেমের মতো মুখ থাকবে? তুমি তো ভেতর থেকে বলছো, পাওয়ারফুল ফিলিংস তোমার। চাই গো আমি তোমাকে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যাও গো, তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। এই যে প্রত্যেকটা শব্দকে এই যে আমি জাস্টিফাই করছি, প্রত্যেকটা শব্দের প্রতি আমাকে সুবিচার করতে হবে। এটা কিন্তু আমি কোনো তৈরিও নেই, কিছুই নেই, আমার মনে যেটা আসছে বলছি। আমি ইচ্ছে করে আমাকে বলতে হচ্ছে না আমি তোমাকে চাই, এই যে চাওয়ার আকুতিটা আমাকে জোর করে আনতে হচ্ছে না। যখনই মানে কথাগুলো মনে পড়ে যাচ্ছে, ভেতর থেকে এই ফিলিংসটা এসে কণ্ঠের মধ্যে আসছে, কণ্ঠটা ঠিক সেইভাবে কাজ করছে। আমি বলতে চাইছি যে আমার যে ভেতরে একটা ইন্টারনাল প্রসেস কাজ করছে। তো একটা যন্ত্রকে তুমি যখন বাজাচ্ছ, এই রাগ, জয় জয়ন্তী রাগ বা ভাইরো ভোরবেলার রাগ, তুমি যখন বাজাচ্ছ তাকে তো তোমাকে সেই জায়গায় নিয়ে গিয়ে বাজাতে হচ্ছে। কিন্তু তুমি যদি তৈরি থাকে তোমার মনটা, আমাকে বাজাতে, আমার কণ্ঠটা ওইভাবে বাজছে, ওইভাবে বাজবে। আমি তো এক্ষুনি আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে গেছিলাম, তাকে গিয়ে অঙ্ক টঙ্ক অ্যাডভান্স ট্যাক্স সব বুঝিয়ে দিয়ে এসেছি। তো তারপর আবার কিন্তু আমি এখানে এসে এইটার মধ্যে ইনভলভ হয়ে গেছি। তাতে কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এটা কিন্তু তৈরি, রেডি, বাজতে শুরু করেছে।
ব্যাপারটা, এইটা ওই যে কালকে একটা শ্রীজাত কথা বলছিল, এইটার জন্য আমার আগের 55 বছর দেখতে হবে। তোমাদের প্রত্যেকের ওই আগের বছরগুলো কাউন্ট করতে হবে। হতে পারে মাঝে 5 বছর গ্যাপ হয়ে গেছে, কিন্তু ওই প্যাশন, এইভাবে নিজের ভেতরের ওই যে স্ট্রাকচারটা তৈরি আছে বলে যে কোনো সুর যে কোনো সময় বাজতে পারছে। দুঃখের সুর দুঃখের সময় বাজছে, বিরহের সুর বিরহের সময় বাজছে, হ্যাঁ, মাঙ্গলিক সুর কোনো মঙ্গল আকাঙ্ক্ষার সময় বাজছে। সেইভাবে যেভাবে একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান বাজাচ্ছেন, কখনো তবলা, কখনো সেতার, কখনো সরোদ, কখনো অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, তোমার ইমোশন দিয়ে তোমার কণ্ঠটাকে সেইভাবে বাজাতে হবে। আমি পরিষ্কার এটা বুঝি। এইভাবে যদি তুমি তোমার মনটাকে তৈরি করো, তাহলে তুমি যে কোনো কবিতা যে কোনো সময় খুব সুন্দর বলে উঠতে পারবে। আমি আমার জায়গাটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে একবার বলো, কবিতা কি পরিষ্কার এখন মাথায় ঢুকে গেছে? একজন বলো, সুভান বলে দিয়েছে। চর্চা করে বলতে হবে। একজন দাঁড়িয়ে উঠে বলো, বলো। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে বলুক, এখন বলায় তো জোর আছে, বলো। একজন দাঁড়িয়ে উঠে বলো কবিতা এই বলো। মনের গভীর যে আবেগ তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। আচ্ছা, তুমি বলো। আমাদের মনের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যখন ঘটে এবং তার উৎপত্তি হয় যখন আমাদের মনের প্রশান্তি থেকে, সম্মিলিত প্রশান্তি থেকে, তখনই একটি কবিতার জন্ম হয়। আচ্ছা, কবিতার জন্ম হলো। এইবার আমি যে এতটুকু যে বললাম যে আবৃত্তি, তাহলে আবৃত্তি করতে গেলে আমার প্রথম ওই যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা কি হবে? এক নম্বরে কিসে রাখবে? বেসিক স্ট্রাকচারের 1 নম্বরে কি রাখবে? সংবেদনশীলতা। ঠিক আছে, তার মানে মনটাকে তৈরি করা। 2 নম্বর, যে মনটা তৈরি হবে সেটা দুঃখবোধ, সে প্রেম, সে বিরহ, সে ক্ষোভ, সেটা বিদ্রোহ, যাই হোক, সেটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হবে। আচ্ছা, এইবারে পরপর কি আসছে? স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ করতে গেলে যে বিষয়গুলো তোমাদের ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, একটা তো বললাম আমি, একটু কথা সূত্র ধরে চলে এলো যে কণ্ঠস্বর, সেটা চলে এলো, ওটা একটু আরেকটু পরেও আসতে পারে, মডুলেশন। এবার কণ্ঠস্বরটা নিয়ে আমরা অনেক সময় ভাবি, হ্যাঁ তোমাদের শেখাইও, তোমরা সেভাবে বলার চেষ্টা করো। শেখাই তো বটেই, 1 ঘন্টার একটা ক্লাসে অতজন থাকে, শেখাই, কিন্তু এটা শেখাই ঠিকই, এটা নিজেও অনেকটা প্র্যাকটিস আর শিখে নিতে হয়। হ্যাঁ, এটা তো তোমাকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি শেখাতে পারবো না। আমি তো তোমার ভালোবাসাটা, তোমার বিদ্রোহটা, তোমার দুঃখটা আমি তো তোমায় শেখাতে পারবো না, ওটা তো তোমার নিজস্ব। কালকে দেখবে বারবার সৌমিত্রদা বা শ্রীজাতর কথার মধ্যে যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকের কাছে আমাদের শিল্পটা আমাদের একান্ত ব্যক্তিগত, এটা তোমার নিজস্ব। এটা আমি কি শেখাবো? তুমি একটা প্রেমের কবিতা কিভাবে বলবে, সেটা তো তোমার প্রেমের অনুভব থেকে জানিত, তাই না? আমি কি বলতে পারি? আমি বলতে পারি তোমার এই উচ্চারণটা আমি ঠিক করে দিতে পারি, যে এই জায়গাটা এই উচ্চারণটা কর, বা এটা ওকারান্ত হবে, এটাই রি, এটাই রফলা, এটাই রে, এটাই র র, এগুলো বলে দিতে পারি। কিন্তু যে প্রেমের কবিতাটি তুমি আবৃত্তি করছো, এটা তো তোমার প্রেমের অনুভূতি থেকে এসেছে, সে অনুভূতিটা তো তোমার। তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া নেই শান্তি নেই, রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন, রভসে দাও দাও সমুদ্রের শিয়রে পাকে পাকে ফসফরাস, অন্ধকারে চুলে এলিয়ে দাও, নখরে নীল হোক
প্রভু তোমাকে চাই, আমি তোমাকে চাই, মানে এই যে আমি বলবো এটা তো আমার মানে যে অনুভব তার বহিঃপ্রকাশ। তো তোমাকে তোমার মতো করে বলতে হবে। এবার তুমি যদি হ্যাঁ এটা এইভাবে ফলো করতে পারো, কিন্তু যদি তোমার ওই ইমোশনের জায়গাটায় ফাঁকি থাকে তাহলে সেটা ছুবে না মানুষকে। এই জায়গাটা দেখবে একই জনের কবিতা, দেখো তোমরাই খেয়াল করো, একই কবিতা একজন বলছে, দুজন বলছে, তিনজন বলছে, চারজন বলছে, 10 জন বলছে, 100 জন বলছে। একটা কবিতা যখন কোনো কারণে হিট হয়ে যাচ্ছে 1000 জন বলছে। ছুটছে সবারটা, মনে থাকছে সবারটা। আগে মনে আছে ছোটবেলায় যখন আমরা দূরদর্শনে খবর পড়তাম বা তারও ধরো বিভিন্ন চ্যানেলে, এখন যেমন অনেক হয়ে গেছে যে এখন নিউজ রিডার বিভিন্ন চ্যানেলে হয়তো খবর পড়ছেন, আমি তখনও পড়ি না। তো বাবা মা খবর দেখতেন, আমার খুব ভালো লাগতো নিউজ দেখতে, এখনো খুব ভালো লাগে। তো কেউ পড়ছে, আমরা ক্লিক করে আরেকটা চ্যানেলে চলে গেলাম, মানে ওর পড়াটা ভালো লাগছে না, তাই না? আবার ও এখানে রিনি সাইবেল পড়ছে, ক্লিক করে ওখানে চলে গেলাম, ও ওখানে ছন্দাদি, ক্লিক করে ওখানে চলে গেলাম, তাই না? রিমোটে চলে গেলাম। এই চা খাবি? কেন চলে গেলাম? কেন চলে গেলাম বলো তো? এই জায়গাটা তোমরা বলো তো, একজন বল, আমি তো বুঝতেই পারছি না কেন। ওইখানেই তো প্রশ্ন। কি নেই বলে? আর কি নেই? একটা কর্ডলেস দে তো, এই আটকে থাকতে অসুবিধা নেই, একটা কর্ডলেস দে, একটা কর্ডলেস দে। কি একটা সুজয় বলেছে কি নেই? কি নেই? পাওয়ারফুল ফিলিংসটা নেই। আর কি নেই? আপনি কেন ভালো লাগছে না? আচ্ছা শোন, এই যে চ্যানেল আমি পরে ভেবেছি, হ্যাঁ আমি ভেবেছি, আমি যখন করছি আমি নিজে সবসময় ওই যে বলেছি না আমার তো কর্মশালা ছিল না, আমি ভাবার চেষ্টা করেছি যে কেন আমার ভালো লাগছে না, কেন আমার ছন্দা সেন ভালো লাগছে, কেন আমার আরেকজন ভালো লাগছে না। কথার কথায় কমলিকা ভট্টাচার্য কেন ভালো লাগছে না, ইন্দ্রাণী ভট্টাচার্য কেন ভালো লাগছে না, কেন ছন্দা সেন ভালো লাগছে, কেন রেডিওতে শুনলে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ভালো লাগছে। এটা আমি ভাবার চেষ্টা করেছি। এমন নয় যে আমি খুব একটা সুন্দর বলে আমার ভালো লাগছে, ওটা সাময়িক। কাউকে দেখতে ভালো লাগলো কদিন, একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, হয়ে গেল। ওটার দীর্ঘস্থায়ী কিছু হয় না। তাহলে কেন ভালো লাগছে, বারবার কেন মনে হচ্ছে ছন্দাদির খবরটাই শুনি? এটা কিন্তু একদম আমি আমার প্রথম দিকের কথা বলছি, যখন আমি জাস্ট হয়তো বা কলেজে পড়ি। তার কারণ হচ্ছে একটা হচ্ছে ওনার ব্যক্তিত্ব, একটা মানুষ, একটা ওভারঅল একটা ব্যক্তিত্ব থাকে। ব্যক্তিত্ব একটা তো ব্যাপার, ব্যক্তিত্বের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক নেই, তাই তো? সুন্দর অন্য ব্যাপার, জীবনানন্দের বনলতা সেনের হবে, কিন্তু বনলতা সেন শুধু সুন্দর নয়, বনলতা সেনের একটা আলাদা ব্যক্তিত্ব আছে, চরিত্র। না হলে সব মানুষের আশ্রয় তো কেউ হতে পারে না, শুধু সৌন্দর্য দিয়ে কিছু হয় না, ব্যক্তিত্ব লাগে। তো সেই ব্যক্তিত্ব সঙ্গে কি কি মিশলো? কণ্ঠ ব্যক্তিত্ব, ভয়েস পার্সোনালিটি। যারা বাচিক মাধ্যমে আছো, এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে তোমার পাওয়ারফুল ফিলিংসটাকে তুমি ওই যে প্রকাশ করবে, কি দিয়ে করবে? কণ্ঠ দিয়ে, কণ্ঠ ব্যক্তিত্ব দিয়ে, শুধু কণ্ঠ দিয়ে নয়, কণ্ঠ ব্যক্তিত্ব দিয়ে ওটা তৈরি করতে হয়। আজকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি, অনেক বিনীতভাবে বলছি, এটা তৈরি করতে হয়েছে, অনেক ঘাম, অনেক রক্ত আছে তার পেছনে। আজকে একটা কণ্ঠ শুনে
বলতে পারবে কয়েকজন যে এটা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। যেমন একটা সময় আমি ওগুলো চিনতে শিখেছিলাম যে কার কার কণ্ঠ। এটা সবিতাব্রত দত্ত, এটা শম্ভু মিত্র, এটা বিকাশ রায়, এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এটা উৎপল দত্ত, তা গৌরীদিরা অনেক পরের। এটা শিখেছিলাম কি করে? তখন ইউটিউব ছিল না, গ্রামোফোন রেকর্ডে বাবা সব রেকর্ডগুলো নিয়ে আসতেন, সেই সব কবিতার এগুলো বাজতো বাড়িতে। তো ওই দেখে দেখে ভয়েস আইডেন্টি, এটা বসন্ত চৌধুরী আগে হতো না, আমার সমসাময়িক যারা আছেন রেডিও নাটক যখন শুনতো, আরে কি অভিনয় করছে বলতো, এটা কার ভয়েস বলতো, এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় করছেন। অজিতেশ, আপনি তো দিদি বলতেই পারবেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা দম ফাটা হাসি ছিল, হ্যাঁ সে হাসিটা মানে অসাধারণ একটা হাসি। তো এটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সবিতাব্রত দত্ত, আমাদের কাব্যায়নের অনুষ্ঠানের প্রথম দিকে সবিতাব্রত দত্তকে আমরা এনেছিলাম, অনেকে এসেছিলেন একদম শুরুর দিকে, সবিতাব্রত দত্ত তার মধ্যে একজন। তো তার কণ্ঠ। এইবার হচ্ছে যে এই যে নিজের কণ্ঠ ব্যক্তিত্ব তৈরি করতে গেলে এই নামগুলো কেন এলো? দুটো কারণে এলো। আমি যখনই কিছু বলি বা বলার চেষ্টা করি, যতটুকু জানি, আমি সবসময় যাদের থেকে শিখেছি মনে মনে তাদের কাছে আনত হই। তাদেরকে তো সরাসরি পাই না, কিন্তু তাদের কাছে আমি সবসময় প্রণত হই যে তারাই তো আমার নেপথ্য থেকে, তারাই তো আমায় শিখিয়েছে। তাদের কাছে তো আমি সরাসরি পৌঁছতে পারিনি, কিন্তু আমি শিখেছি। আমি ওনাদের রেকর্ড থেকে শিখেছি, আমি সবিতাব্রত দত্ত থেকে শিখেছি, আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায় থেকে শিখেছি, আমি উৎপল দত্ত থেকে শিখেছি। প্রত্যেকটা কবিতা ধরে ধরে আমি দেখে আমার মনে হয়েছে যে উৎপল দত্তের জেলখানার চিঠি, উনি বড্ড কথা বলার মতো বলেছেন, আরেকটু নাটক, আরেকটু হয়তো দিতে পারতেন। মানে এবার আমি নিজে এক্সপ্লোর করেছি যে কোনখানটা আমার মনে হচ্ছে আমায় ছুটছে, কোনখানটা ছুটছে না। এ তো আমার নিজস্ব ক্লাস, আমি আমার নিজের মধ্যে আমার একটা ক্লাসরুম আছে, এবং এখনো তাই করি। আমি যখন রক্তকরবী নন্দিনী করেছি, আমি দিনের পর দিন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র শুনেছি, কিন্তু তার মতো না। আমি উনি কেন এই এক্সপ্রেশনটা দিয়েছেন, আমি কি দেব, আজকের দিন কি ডিমান্ড করছে বা আমার ফিলিংস কি ডিমান্ড করছে, আমি সেইভাবে দেব। উনি এইভাবে দিয়েছেন মানে আমি ওইভাবে দেব না। আচ্ছা উনি এইভাবে দিলেন কেন, উনি এই ঝোঁকটা দিয়েছেন কেন, এইগুলো ফলো করি। এটা সুবিধা হয়েছে এখন ইউটিউব আছে বলে, তাই না? তো তাহলে এই যে আমি বললাম আমি প্রণত থাকি, আমি মনে মনে তাদের প্রণাম করি, কেননা তারা প্রতিদিন আমাকে গড়েছেন। তারা নিজেও জানেন না যে তারা আমাকে গড়েছেন, কারণ আমি তো ওইখান থেকে শিখেছি। আমি জেলখানার চিঠি প্রথম শুনি উৎপল দত্তের কণ্ঠে, তারপর যেখানে আবৃত্তি পরিষদে আমি শিখতাম, ওখানে একটি ছেলে জেলখানার চিঠি বলতো। ওই কবিতাটা শুনে আমার খুব ভালো লেগেছিল। তার মধ্যে যে আন্দোলনটা আছে, যে বিপ্লবটা আছে, দেশের প্রতি যে প্যাশনটা আছে, সেটা আমাকে ওই বয়সে ছুঁয়েছিল, আজও যায়। হ্যাঁ, এই আবার কেন ওইখানটা ফিরলাম, ওই যে পাওয়ারফুল ফিলিংস, ওইখানটা আমাকে টেনেছিল। আমি যখন শুনছি বিকাশ রায়, উনি তো অভিনেতা ছিলেন, মানে এরা অনিয়মিত আবৃত্তিকার, ধরো এরা তো নিয়মিত আবৃত্তি করতেন না, অভিনয় করতেন, কিন্তু মাঝে মধ্যে আবৃত্তির আসরে তারা যেতেন, কিন্তু তখন অত রেগুলার তাদেরকে আমরা মঞ্চে পাইনি। যে কটা পেয়েছি আমার বাবা মা মাঝে মধ্যে আমায় নিয়ে গেছেন, সৌমিত্র বেশি পেয়েছি, তাও তো দু একটা, কিন্তু ওগুলো থেকে শিখেছি। তাই আরেকটা তোমাদের আমি বলবো, আজকে যে এই এতটা কথা বলার তো সুযোগ বা এতজনের সঙ্গে হয় না, যে পুরনোকে শোনো। এখন সবকিছুই অ্যাভেলেবল ইউটিউবে, শোনো সবিতাব্রত দত্ত শোনো, উৎপল দত্ত শোনো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের দেখবে ওই কবিতাটা আছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, খুলে একা বসে আছি নাহি ভরসা। সোনারতরী কবিতাটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, আরো আছে, কবিতাটা আমার মনে পড়লো। তারপরে ধরো সবিতাব্রত দত্তের রানার আছে, কিন্তু ধরন অন্য। তখনকার দিনে কিভাবে বলা হতো, একটু ধরো তখন গণনাট্য সংঘের যুগ, ওই বলার মধ্যে সেটা সবিতাব্রত দত্তই বলো বা উৎপল দত্তই বলো, ওই একটা গণচেতনা, একটা ওই একটা স্ফুরণ ছিল, একটু বাহুল্য,
সেগুলো তোমার বুঝতে হবে। এবং এটা তুমি কখন বুঝবে? এই দুদিন যে বারবার করে হয়েছিল, যত তুমি বিষয়টা পড়বে জানবে তত বুঝবে। হ্যাঁ, এই যে ইমোশনটা যেমন নিজে থেকে থাকে, আবার ইমোশনটা তৈরিও করতে হয়। তোমাকে একটা সংবেদনশীল মনকে তৈরি করতে গেলে তাকেও যত্ন করতে হবে। গাছকে যেমন জল দিয়ে দিয়ে যত্ন করতে হয়, এমন কিছুই আমি করবো না আমার মনটা যেখানে নষ্ট, আমি তার সঙ্গই করবো না, মানে তার সঙ্গে মিশবই না, মানে বলবো না তাকে যে মিশবো না, একটু দূরে দূরে থাকবো, কেন আমি তাকে দুঃখ দেবো। হ্যাঁ, কিন্তু তোমার ওই মনটাকে তৈরি করতে হবে। তাহলে আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, আবৃত্তি শিক্ষার্থী, বা তোমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, ধরো এখানে কিছুটা শিখে নিয়ে তোমরা বাইরে কোথাও ট্রেনিং দাও, যাই করো, একটা কথাই আমি বলবো যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা গন্ডগোল হয়ে গেলে, যেটা শ্রাবন্তী একটু আগে বলছিল, আমি বলি, একটা মানুষের সঙ্গে সম্পর্কেও যদি মূল জায়গাটা একটু নড়বড়ে থাকে, সে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না, হয় কি? তাহলে কবিতাও একটা জলজান্ত মানুষই আমার কাছে, যেমন তোমরা তেমনি। তোমরা তো, তোমাদের তো মহারাজ কবিতাময়ী সকলকে বলেইছেন, খুব সুন্দর লেগেছে কথাটা, সবাই কবিতাময়ী। তাহলে কবিতাও তো একটা আমার কাছে, এবং আমি যাদের শেখাই তাদের সকলের কাছে হয়ে ওঠে রক্ত মাংসের মানুষ। তো বেসিক জায়গাটায় যদি গন্ডগোল থাকে তাহলে সে সম্পর্কটা তো লিঙ্গার করবে না। তাহলে ওই জায়গাটাকে তৈরি করা, তাহলে স্টেপ বাই স্টেপ, এই সময়ের মধ্যে কি করে বলি, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এগোচ্ছি, হ্যাঁ দেখে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এগোবো সেটা আরেকবার আমি বলে আরেকটা প্রসঙ্গে যাব। তার আগে আমি একটু চা খাবো, তো সেই চা খাওয়ার ফাঁকে আমি সময় নষ্ট করবো না। আচ্ছা শুভায়ন, একটা স্বরবৃত্ত ছন্দে কোনো একটা কবিতা সকলকে দিয়ে করা, আমি চাটা খেয়ে নিই টুক করে কর। যে কোনো একটা কবিতা, এরা তো বেশিরভাগই আমাদের স্টুডেন্ট, যে কোনো স্বরবৃত্ত একটা, মাত্রাবৃত্ত, এই দুটো করা, আমি ততক্ষণে চাটা একটু খেয়ে নিই। শ্রাবন্তীদির আলোচনায় যে স্বরবৃত্তে লেখা হলে আমরা কি দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, এরকম ভাবে কিন্তু আমরা বলবো না, তাহলে সেই অ্যাপিলটা ঠিক মতন ভাবে পৌঁছবে না। যেটা দিদি বারবার বলছিলেন যে ছোঁয়া, মানে ছুঁতে হবে তো আমাদের। আমরা কিভাবে বলি দিনের আলো, না আমরা একটা দুটো প্যারাগ্রাফ করছি, দুটো প্যারাগ্রাফ, হ্যাঁ, দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, বলো দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং ঢং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে যে নদে শব্দটার ব্যাখ্যাটা শুনেছিলাম, যেটা দিদিভাই বলছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা অনেকেই নদে এলো বান হিসেবে বলেন, যে নদ নদী হিসেবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের নদী আর ওই বন্যা ওই ইয়েটা থেকে এসছে। এই জন্য আমরা যখন বলবো এই কবিতাটা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এটা কিন্তু বৃষ্টি না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়,
পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে। কত দিনের এটা নুকোচুরি আছে, কত দিনের নুকোচুরি কত ঘরের কোণে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তোমাকে মেঘলা তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। হ্যাঁ, তাহলে এটা এটা কি ছন্দে বললে? স্বরবৃত্ত ছন্দটা বুঝিয়েছিস? আচ্ছা, মাত্রাবৃত্তের একটা করো। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্রান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঠিক আছে। আচ্ছা, এখানে কেউ আছো যে বলতে পারবে যে স্বরবৃত্ত কি ক্যালকুলেশনে চলে? মাত্রা মাত্রা কে বলতে পারবে? এখানে ক্লাসে তো শুভায়ন বা শ্রাবন্তী অনেকবার করিয়েছে। রাইট। আচ্ছা, আর মাত্রাবৃত্ত কিভাবে চলে কেউ বলতে পারবে? আচ্ছা, আর অক্ষরবৃত্ত কিভাবে চলে জানো তো? হ্যাঁ, মূলত দলবৃত্ত ছন্দ বা স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে একটা কবি, ওটা অঙ্কটা আমাদের আজকে ওভাবে আমরা এগোইনি, 4-4-2 একটা এইভাবে ভাগটা থাকে। হ্যাঁ, পূর্ণ পর্ব হয় 4 মাত্রা করে এবং লাস্টের যে পর্বটা যেটা সেটা হচ্ছে 2 মাত্রা। হ্যাঁ, একটা দল মানে আমি হ্যাঁ সেগুলো ক্লাসে তো করানো হয়। হ্যাঁ, আর দলাবৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত তোমার 5-7 মাত্রাবৃত্তের মাত্রা যে 4 মাত্রারই হবে তার কোনো নিশ্চয়তা নেই, ওটা 5 মাত্রা হতে পারে, 6 মাত্রা হতে পারে, এমনকি 8 মাত্রারও হতে পারে। বেসিক ব্যাপারটা মাথায় রাখা এবং নোটিংটা রাখা। আর অক্ষরবৃত্ত তোমার 8-6 অক্ষরবৃত্ত। কিন্তু এই ধারণাটাও এখন অনেকটা বদলে গেছে, মানে অক্ষরবৃত্তটাকে বলা হলো যে মিশ্র কলাবৃত্ত এখন বলা হয়, অক্ষরবৃত্তের ওই 8-6টাকেও এখন 4-4-4-2 হিসেবে ওটা ওইভাবে ভাগ করে দেওয়া হয়, মানে 8-6-14টা 4-4-4 করে 3-4-12 প্লাস তোমার ওই 2 করে 14 ওইভাবে দেখানো হয়। এই হচ্ছে তিনটে যে ছন্দ তার বেসিক স্ট্রাকচার। কিন্তু ওইটা বলে আমি নামি যে অঙ্ক কোষে কিচ্ছু পেলে কাব্য গেল মোড়ে, আনন্দের কি পরশ মেলে ছন্দ বিচার করে। ছন্দটা বেসিক ব্যাপারগুলো নোটিংটা সবসময় রাখতে হবে। যে স্বরবৃত্ত কি তোমাকে তো প্রশ্ন করতে পারে, তুমি যখন কোনো কিছু দিয়ে ইন্টারভিউ দিতে যাবে, ধরো আবৃত্তি ওরিয়েন্টেড কিছু, তোমাকে প্রশ্ন করতে পারে যে স্বরবৃত্ত কি, ডিটেল প্রশ্ন না, খুব বেসিক প্রশ্নটাই করবে। তখন তোমাকে বলতে হবে এইটা এই সাধারণত এই মাত্রায় চলো। এবার বলতে পারে স্বরবৃত্ত ছন্দের 2-1টি কবিতা জাস্ট একটু বলো। এগুলো এই যে নানা রকম কবিতা বা আবৃত্তি ওরিয়েন্টেড পরীক্ষা নিরীক্ষাতে এইগুলো আসে। আচ্ছা, আবার ধরো ওই সেম মাত্রাবৃত্ততেও তাই বেসিক ব্যাপার। আমি বলছি না একবারে মাত্রা ছন্দ নিয়ে, আমি তো নিজেই জানি না, বা পাতার পর পাতা পড়তে ওরা অনেক বেশি জানে, তো সেটা নয়, সেটা জিজ্ঞেসও করে না। কি জিজ্ঞেস করে? বেসিক ব্যাপারটা জিজ্ঞেস করে, জানতে চাইবে সেটা তোমরা জানো কিনা। এবং যদি তোমরা মাত্রাবৃত্ত ছন্দের উপর দুটো বলো তো। আচ্ছা, অক্ষরবৃত্ত ছন্দ তোমার মনে হচ্ছে একটা কবিতা আবৃত্তি করে দেখা হতো। এই যে বিভিন্ন জায়গায় আবৃত্তি উৎসব, কবিতা উৎসব, কবিতা আবৃত্তির অডিশন, বিভিন্ন জায়গায় তো তোমরা অ্যাপ্লাই করো। এই বেসিক জায়গাটা তৈরি করে নেবে, নোটিংটা। যদি কিছু কনফিউশন থাকে, এখানে শুভায়ন, শ্রাবন্তী, স্নেহা এসব ব্যাপারে অত্যন্ত এক্সপার্ট, আরো সবাই আছে, জিজ্ঞেস করে নেবে। আমি না, আমি জানি না। আচ্ছা,
এবার হচ্ছে তাহলে আমি যেটা উপর জোর দিচ্ছি যে বেসিক আমাদের স্ট্রাকচারটা হলো পাওয়ারফুল ইমোশন। এবার পাওয়ারফুল ইমোশনের এই যে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যদিও ছন্দ অত জানি না, হ্যাঁ, কিন্তু ছোটবেলা থেকেই তো পানি সুপারি এইখানেতে শঙ্কা ভারী, 5 পিরে দি শিরনি মেনে, চল রে টেনে বইটা হেনে, বাঘ সমুখে, বাঁদিকে নোকরা করতে গিয়ে তো থেমে গেল। সেই জন্য ওই পজটা, বাঘ সম্মুখে, সামনে ঝুঁকে, বাঁয় বাঁচিয়ে, ডাইনে রুখে, বলতে টানো, বইটা আনো, আর কিছুই নয়, স্বতঃস্ফূর্ত বই প্রকাশ। এইবার বই প্রকাশের পর তারপরে 2, 2, 4 কি 5 কি তারপর হিসেব করো, কিন্তু স্বতঃস্ফূর্ত বই প্রকাশ এটাই। বাঘ সম্মুখে কেন, ওই যে থামছি কেন, লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ, চুপচাপ নয় কিন্তু চুপচাপ, চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপখান তেন্দার 4 জন যাত্রী। হ্যাঁ, এই যে ছবি, ওই ছবিটা যখন আমি বলছি মঞ্চে, আমি জাস্ট দেখতে পাচ্ছি, তখন ওই তোমাদের প্রত্যেকের চোখের মুখের মধ্যে আমি ওই মাঝি মাল্লাদের দেখি, বুঝেছো? তখন মনে হচ্ছে সবাই নৌকো চলছে, এই মাঝি মাল্লার, এই যে বাচ্চা মুখে সামনে ঢুকে, বাই বাঁচিয়ে ডাইনে রুখে, সব তোমরা পানি সুপারি এইখানে, পুরো ছবিটা দেখতে পাচ্ছি। ছবিটা দেখতে পাচ্ছি বলেই ছবিটা আঁকতে পাচ্ছি কণ্ঠ দিয়ে। অনেকেই বলছে আঁকতে পারছে না, কেন বলতো? দেখতে পাচ্ছে না ছবিটাই দেখতে পাচ্ছে না, তো আঁকবে কি? ওই এমনি এমনি অঙ্ক করে করে বলে যাচ্ছে, তাহলে হবে না, কিন্তু জানতে হবে না। সেশনে বলেছিস কিনা আমি জানতে চাই, এই কারণে এরা তো বিভিন্ন জায়গায় অডিশন দেয়, সেইটুকু রসদ আমরা এখানে দিলাম কিনা, এই অডিশন ক্লাসে দিয়ে দিবি। এগুলো কবিতা উৎসব, ঠিক আছে পরে কথা বলবো, কবিতা উৎসব, আবৃত্তি উৎসব এইসব হলে না ওগুলো জিজ্ঞেস করে, সেই জন্য আমি বলছি যে বেসিক ব্যাপারগুলো ওরা তো ক্লাসে করিয়েইছে, সব ক্লাসেই হয়েছে, এইগুলো একটু নোটিংটা রেখে দিতে। স্বরবৃত্ত এই কয়েকটা কবিতা কমন, মাত্রাবৃত্ত কয়েকটা। আচ্ছা, এবার শুধুই রবীন্দ্রনাথ না, কিছুটা রবীন্দ্রনাথ, কোনোটা নজরুল, কোনোটা সত্যেন দত্ত, কোনোটা অন্নদা শঙ্কর, এরকম মিলেমিশে কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখা, যাতে ওই কাগজে কলমে পরীক্ষাগুলো থেকে তোমরা মানে সাকসেসফুলি বেরিয়ে আসতে পারো, এই জন্যই বলা এগুলো আসে। আচ্ছা, এইবার হচ্ছে যেটা আমি বারবার বিভিন্ন কর্মশালায় বলে থাকি যে ওই, এবং কালকেও এসেছে, কবিতার মধ্যে দিয়ে, বলার মধ্যে দিয়ে ওই যে ইমোশনের জায়গাটা যেই তোমরা ছুঁতে পারবে, ওই তুমি দেখবে তোমরা ছবিটা আঁকতে পারছো, তাই না? ওই জায়গাটা ছুঁলে ছবিটা আঁকা হবে। কিভাবে আঁকা হবে? ধরো এটা তো অক্ষরবৃত্ত, জীবনানন্দের কবিতা, তাই তো বেশিরভাগ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। ওই যে ইমোশনস, ওই পরের লাইনটা কি ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্ত লাগছে না একটা লাইন, যেটা দেখো, হ্যাঁ দেখো তুমি হয়তো মানে আমি বাংলা, এই যে হয় না গ্রাম বাংলার দিকে যখন যাই, বা যখন ধরো আমি কাছাকাছি মাঝে মধ্যে শান্তিনিকেতনে ছুটি যাই, এই বাংলার রূপটা খুব টানে জানো। ভোরবেলা, যদিও আমার ভোরে ওঠা অভ্যেস নয়, কিন্তু ভোরে উঠলে ওই যে মনে হয় বাংলার মুখ আমি দেখিয়াছি। সত্যি তাই, এত পৃথিবীর রূপ, বারবার এত দেশে এত বাইরে যাই, কিন্তু বারবার মনে হয় কখন আমি শান্তিনিকেতনে যাব। সত্যিই আমার মনে হয় কখন আমি হাওড়া থেকে ট্রেনে উঠবো, চারপাশের ওই গ্রাম বাংলা দেখতে দেখতে আমি গিয়ে প্রান্তিকে পৌঁছবো, বাংলার রূপটা দেখবো। এর একটা অন্য প্যাশন আছে, নিজের মাটির একটা অন্য টান আছে, তাই না? সকলেরই থাকে, আমরা সবাই আমাদের মাটির কাছে পৌঁছতে চাই। তাহলে সেই যে মনের একটা প্রশান্তি,
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। সত্যিই যাই না, সত্যিই যাই না। এটা তো নিজের কথা হয়ে গেছে, জীবনানন্দের কথা নেই তো আমার কাছে। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে কি দেখি, ছাতার মতন। এইখানে দেখো আর একটা কথা বলি, তাহলে তোমার বলার মধ্যে কি থাকবে? একটা খুব প্রশান্তি থাকবে। আর কি থাকবে? তোমার মনে যদি প্রশান্তি থাকলে, দেখবে রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, আমাদের মন যখন খুব শান্ত থাকে আমাদের বলাটা একটু একঘেয়ে হয়ে যায়। একটা কথা আছে দেখবে, ঠিক শব্দটা আমার মনে নেই উনি কি বলেছেন, কিন্তু এক জায়গায় বলছেন যখন আমাদের মনে খুব উত্তেজনা, আবেগ, আমাদের কণ্ঠটা খুব বেগবান হয়ে ওঠে, এরকম বলেছেন, তাই না? আমরা যখন বিদ্রোহী বলছি আমাদের কণ্ঠটা একদম খুব জোরে হয়ে যাচ্ছে, ওঠা নামা করছে। কিন্তু যখন আমরা খুব একটা প্রশান্তির মধ্যে বলছি আমাদের কণ্ঠটা একরকম যাচ্ছে, কিছুক্ষণ হলে হয়তো বা মনোটোনাস হয়ে যেতে পারে, একঘেয়ে। তখন কি ছোট ছোট কাজ, ছোট ছোট শব্দগুলোর ওপর একটু জোর একটা এমফাসিস দেওয়া, হাইলাইট করা আমি বলি। আবার ফিরে আসছি ওই যে কথাটায়, নিউজের কথাটায়, ছন্দাদি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই যে কোন শব্দটাকে আমি কতটা গুরুত্ব দিয়ে উচ্চারণ করব। এই যে আমি বলছি আমি প্রত্যেকটা শব্দকে জাস্টিফাই করতে পারছি কিনা, আমি শব্দটার প্রতি সুবিচার করতে পারছি কিনা। কেউ যখন ক্রিকেট খেলছে আমরা বলছি যে স্বামী এই বলটার প্রতি জাস্টিস করেনি, ভুলভাল খেললো। আমরা কিন্তু ক্রিকেট যে খেলছে সেও পারফর্মার, আমিও কিন্তু পারফর্মার। আমাকে কিন্তু আমার শব্দকে জাস্টিফাই করতে হবে, জাস্টিস করতে হবে। বলতে পারিনি, ভালোবাসার কথাটা বলতেই পারলো না ভালোবাসার কথাটা। তো ব্যাপারটা হচ্ছে তাই যে একটা শব্দকে তুমি কিভাবে খেলছো। আমরা বলি কি দারুণ ডেলিভারি, না শব্দ মানে ডেলিভারি মানে কি, শব্দটাও কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি, ছুড়ে দিচ্ছি। এবং ডেলিভারি যদি জন্ম দেওয়া, দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল, কালকে বলছিল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছো কেন? নাটক করার দরকারই নেই, কবিতাটাই এমন ভাবে চলে উঠতে পারে। সে একজন নিয়ে গেছে লোরকাকে বেঁধে, ওটা কাল্পনিক পুরো, আমরা জানি না লোরকাকে কিভাবে মারা হয়েছে। কবি কল্পনা করছেন দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। টানতে টানতে নিয়ে যায়নি, টানতে টানতে নিয়ে গেছে। টান টান নয়, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, অন্য টান। আর কবিকে নিয়ে গেল মানে কিছুটা, হ্যাঁ, কবি টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আবার হাতে শিকল বেঁধেছো কেন? আবার হাতে শিকল বেঁধেছো কেন? এটা হবে না। বেস লাগিয়ে খুব সুন্দর, খুব রোমান্টিক করে উচ্চারণ করলে এটা হবে না। অসম্ভব নির্যাতন করেছে তো লোরকাকে, টানতে টানতে নিয়ে গেছে ক্ষত বিখ্যাত লোরকাকে। তিনি বলছেন, আমার হাতে শিকল বেঁধেছো কেন? সিপাহী দুজন উত্তর দিল না, চেঞ্জ। সিপাহী দুজনেরই জিভ কাটা, অস্পষ্ট গধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। আবার চেঞ্জ। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে, ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি। সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত, তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। এটা কাল বলছিল। কেউ এসেছে বহুদূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটি বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ি দোকানে ঝাঁপ খুলে, এক একজন এক এক জায়গা থেকে এসেছে, এক একটা স্কেল, এক একটা মডুলেশন। কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই নানা দিক থেকে এসেছে। পরের লাইন, সবাই এসেছে একজন কবির হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে। আবার ফিরে এলো কথাটা, খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠ একটি তিল, অনামিকা
অলঙ্কারহীন, মধ্যমায় ঈশা টটটটে ব্যথা, তর্জনীর সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন, একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। প্রতিটি লাইনে নাটক। এটা প্র্যাকটিসের পক্ষে তোমাদের দারুণ। বিভিন্ন এতগুলো চরিত্র, নাটকের কোনো এইসব লাফানো ঝাপানো কিছু দরকার নেই। এইটা কবিতার মধ্যে দিয়ে পুরো মানে লোরকাকে তুলে ধরা যায়। সুনীলদা এই মাপে লিখেছেন কবিতা। তো সেই প্যাশনটা থাকতে হবে। লোরকার কবিতায় যে কবির মৃত্যু কেউ পড়ে দিচ্ছে, জানেই তো না যে লোরকা কি, কত বছর বয়সে মারা গেছে, কে তাকে ওইভাবে তুলে নিয়ে গেল, কোথায় উনি ঘরবন্দি ছিলেন, এগুলো না জানলে কবিতাটা ছুঁতে পারবে না। এটা প্যাশন, এটা স্ট্রাকচার, এইটা তোমাকে ইমোশন তৈরি। এইভাবে চলে গেছে মানুষ এইভাবে চলে গেল। এইটা তোমাকে ইমোশনের জন্ম দেবে। এই ইমোশনটা তৈরি করতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। কেউ বলবে না, নিজের ইচ্ছে থেকে পড়বে। আচ্ছা, এই যে তোমার কথাটা যেটা থেকে বেরিয়ে গেলাম, বা বাংলার মুখ আমি রেখে আছি, যে আচ্ছা এই যে ইমোশন, এই ইমোশনটা আবার খুব প্রশান্তি নয়, তাই তো? এটার মধ্যে ক্ষোভ, এটার মধ্যে দেশপ্রেম, এটার মধ্যে যে শোষকের বিরুদ্ধে তোমার যে উচ্চকিত প্রতিবাদ, এই ইমোশনটা থেকে, তোমার সেই ইমোশন থেকে কবিতাটার একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো হবে, তাই তো? এই কবিতাটায় আবার যে বাংলার মুখ একদম অন্য, ডিফারেন্ট, সেখানে কি হচ্ছে? প্রশান্তি। তাহলে বলছি ওখানে যদি তোমার ভয়েসের মধ্যে একঘেয়েমি আসে তাহলে কি করবে? দেখো, আমি 4টে ছেড়ে দেবো, চিন্তা নেই, 4টে বাজতে 5, একটু বেশি দেবেন, বেশি দেব। বেশি কি এত হাসি কেন পেল? এত হাসি কেন পেল? আচ্ছা শোনো, যে কথা বলছিলাম, ওই বাংলার মুখ, এই যে দেখো একদম ডিফারেন্ট একটা ইমোশন। ওইখানে রবীন্দ্রনাথ বলে দিয়েছেন যে ও হতে পারে, হতেই পারে। সেখানে কি করতে হবে? ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। ওইখানে যে বড় কথাটা হাইলাইট করে, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। নিচে একটা ছোট্ট কাজ, ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। যেভাবে রিলে বলে না, খেলা দেখতে দেখতে কমেন্ট্রি যেমন বলে, ওই আসছে, ওইখানে বল, ওইখানে ছুটছে, ওখানে কমেন্ট্রি, এই ব্যাপার, ঠিক সেইভাবে জাম, বট, কাঁঠালের, হিজলের, রসথের করে আছে চুপ। ফণি মনসার ঝুঁক সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। ওই যে ছোট ছোট কাজ, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট, তমালের নীল ছায়া, বাংলার অপরূপ রূপ দেখেছিল। খুব ধরে, খুব প্যাশনেটলি, এবং প্রত্যেকটা শব্দকে খুব যত্ন করে উচ্চারণ করা। এই যত্নটা যেমন গাছ ডিজার্ভ করে, তাকে জল, মাটি যা যা দেওয়ার, ফুল ফোটার জন্য, আমাদের কিন্তু কবিতাটাকে যত্ন করতে হবে। ধুলো পড়তে দিলে হবে না। তোমাদের একটা কবিতা হয়তো শেখাই, তোমরা 6 মাস সে কবিতা বলোই না, ধুলো পড়ে যায় তো কবিতার ওপরে, তাই না? তো কবিতা বইয়ের তাকে ধুলো ঝাড়ো। আমি যেমন বারবার বলা কবিতা আবার কালকে যে বলবো, আবার বাড়ি গিয়ে প্র্যাকটিস করবো, আবার বলবো, ধুলো ঝাড়বো। আবার তখন ঝাড়তে ঝাড়তে বলতে বলতে আবার একটা অন্য কোনো দিক বেরিয়ে আসে অনেক সময়, বুঝেছো? এইটা করতে হবে।
যত করবে তত একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি উঠবে। সিঁড়ি ভাঙার গল্প এটাই, সিঁড়ি ধীরে ধীরে ভাঙতে হয়, নিজের ভেতরে ভেতরে সিঁড়িগুলো সেইভাবে ভাঙতে হয়, ধুলোগুলো ছাড়তে হয়, মরছেগুলোকে ছাড়িয়ে দিতে হয়, তাই না? এইভাবে এগোতে হয়, এগোনো যায়। কিন্তু ওই প্যাশন, ইমোশন, ফিলিংস, এগুলো আমি সবসময় যেটা থেকে আমি আমার মূল টিপস ওইটাই। আমি মঞ্চে যদি আমি ফুল ফর্মে থাকি, আমি বলবো, মানুষ আসবে, আমি বলবো, আমি জানি এই মানুষ কাঁদবে, মানুষ আছড়াবে, মানুষ যন্ত্রণা পাবে, মানুষ ভালোবাসবে, মানুষের ইমোশন নিয়ে আমি খেলতে পারি স্টেজে। মাইক্রোফোন যদি ঠিকঠাক থাকে আই ক্যান। সেটা আমাকে রপ্ত করতে হয়েছে, তোমরাও পারবে। কিন্তু ওই ইমোশন, ওই ফিলিংস, ওই চ্যালেঞ্জ এগুলো নিতে হবে, মনটাকে তৈরি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সকলের প্রতি একটা ভালোবাসা নিয়ে পথ চলতে হবে। আর সব সময় ভাবতে হবে আমরা সবাই সমান, সেটা কিন্তু জানবে। খুব নিজেকে একটা হাইফাই ভাবার কোনো মানে নেই। হ্যাঁ, যত তুমি মাটির কাছাকাছি থাকবে, মানুষের কাছাকাছি থাকবে, তত তুমি, আমার মনে হয়, তত শিল্প জীবনমুখী হবে। এখন আমাদের এটা পাল্টে গেছে, শ্রোতার সঙ্গে কমিউনিকেশন, দর্শকের সঙ্গে সংযোগ, সংযোগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইটাকে নিতে হবে। কারণ আর হচ্ছে এখন আর বলার সময় নেই, বেলুর কবিতাটা একবার পড়াই, এটা একটুখানি গ্রুপে দিয়ে দিস, ঠিক আছে? তাহলে সবাই পড়বে। কবিতাটা আমার খুব ভালো লেগেছে, আমার সঙ্গেই পড়ো তোমরা একবার। 3:58, 5 মিনিট গ্রেস, 25 মিনিটের সার্টিফিকেট দেওয়া হয়ে যাবে। আচ্ছা, একটা বলিনি তখন, আমার কালকে কোন কবিতাটা বা গানের লাইন, কবিতা না, আমি যেই আমার এই গানের লাইনটা আমার মনে এসেছে, মধ্যে ফার্স্ট লাইনটা মনে পড়েনি, মানে মনে পড়েনি মানে আসেনি, মনের মধ্যে যে লাইনটা এসছে সেটাই আমি বলছি। সঙ্গে সঙ্গে যে বলতে পারবে ফার্স্ট লাইনটা, তাকে একটা প্রাইজ দেবো আমি। আরে আমি বলবো, আচ্ছা, ওঠার মুখে মহারাজের সঙ্গে যখন উঠছিলাম, আমার কোন কবিতাটা মনে হচ্ছিল, কোন গানের লাইন মনে হচ্ছিল? আরে হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু এই কথাটাই আমার মনে হচ্ছিল। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। এতগুলো প্রাইজ তো দিতে পারবো না, এই কথাটা মনে আসছিল, হে পূর্ণতম চরণের কাছে। তো এটা আমি কেন বলতে চাই, যে কালকে কোথায় কেউ একজন বলছিলেন, হয় শ্রীজাত বা সৌমিত্র মিত্র বা ওরা দুজনের, যে কোনো সময় হয়তো সৌমিত্রদাই বলছিল, গান বা কবিতার লাইন তুমি কখন খুব কবিতার কাছাকাছি, কখন তুমি মনে করতে পারবে যে তার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, একটা ভালোবাসা তৈরি হচ্ছে, যখন দেখবে যে তুমি বিভিন্ন সময় তার কথা, তার মানে কবিতার লাইনগুলো তুমি মনে করতে পারছো, মানে মনে করতে পারছো না, চলে আসছে মনের মধ্যে। কাউকে দেখে মনে হতে পারে, আকাশের দিকে তাকিয়ে মনে হতে পারে, পথ চলতে মনে হতে পারে, কোনো বর্ষা বা অসময়ের বৃষ্টিতে মনে হতে পারে, কারণ মানে যে কোনো ভাবে যে কোনো এতে মনে হতে পারে, কিন্তু কোনো একটা কবিতার কথা মনে হচ্ছে, কোনো একটা গানের লাইন মনে আসছে,
তখন তুমি একটা বুঝতে পারবে যে তুমি এই প্রসেসটার মধ্যে এসে গেছো। ইটস এ গুড সিম্বল, গুড ভাইবস, যে তুমি কিন্তু হাঁটছো এই পথে, তুমি ওই পথের পথিক, সে পথটা তুমি ধরেছো। এইবার তোমাকে ফোকাস ঠিক রেখে, তোমার মনোসংযোগ ঠিক রেখে, অনেক রকম প্রলোভন আসে এই ধরনের নানা রকম পেশায়। যত দিন যাচ্ছে এই প্রভোকেশন বা অনেক রকম প্রলোভন আসতেই পারে, অন্যায় কিছু না, জীবনের মতো তো চলবে। কিন্তু এটাও একটা পরীক্ষা যে তুমি কিভাবে সবকিছুর মধ্যে তোমার ফোকাস ঠিক রেখেছো। সেটা তুমি যে বিষয়ই থাকো না কেন, তুমি বিজ্ঞানী হতে পারো, তুমি কবি হতে পারো, তুমি অধ্যাপিকা হতে পারো, তুমি সঙ্গীত শিল্পী হতে পারো, চিত্রশিল্পী হতে পারো, সমস্ত রকম প্রলোভনের মধ্যে থেকে তুমি তোমার জীবন দেবতা, তোমার অন্তর, তোমার কাছে তোমার ফোকাসটাকে ঠিক রেখেছো, তোমার প্যাশনের কাছে ফোকাসটাকে ঠিক রেখেছো? এইটা একটা প্রশ্ন, বুঝেছো? এইটাকে মাঝে মাঝে নিজেকে বিশ্লেষণ করবে, নিজে আমি কি এটা খুব ফাটাফাটি কিছু, নাকি হে পূর্ণতম চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে। এটা নিজেকেই নিজে প্রশ্ন করবে, বুঝেছো? তার মানে যে আমায় কাউকে একটা ঈশ্বর ভক্তি, একটা প্রচন্ড আবেগ, প্রচন্ড উপোস, প্রচন্ড একটা ব্রত করতে হবে, একদম না। আমি তো করি না কিছু, কিন্তু ওই যে কাল সৌমিত্রদা বললো, মঞ্চ এটা মন্দির, এখানে ঈশ্বরের বসবাস, এখানেই সব ঈশ্বর থাকেন, এখানেই রাগ, এখানেই দুঃখ, এখানেই বিরহ, এখানেই প্রেম, এখানেই যন্ত্রণা, সব এইভাবে ভাবতে হবে। যে বিষয়ে তোমরা প্যাশনেট তাকে সেইভাবে ভাবতে হবে, এইটুকু আমি বলতে পারি। আর নিরন্তর রেয়াজ, প্র্যাকটিস, এসব তো ভালো ভালো ছেলেমেয়েরা আছে, অনেক কিছু তোমাদের জানিয়ে দেবে, কোনো তো অসুবিধা নেই, ফোন করলেই পৌঁছানো যায়। চলো, বেলুনের উপর কবিতাটা আমরা বলবো, পরে ক্লাসে যেখানে যাদের সঙ্গে দেখা হবে আমরা শুনে নেব। বলে আমরা আজকে এবারের মতো ওয়ার্কশপ শেষ করব, তোমরা সার্টিফিকেট গুলো নিয়ে নেবে। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি, সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। প্যারাগ্রাফ, এ পজ হবে। হ্যাঁ, মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর
আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। কেমন কবিতাটা? গদ্য কবিতা রাখো, ওই যে কালকে বলছিল।